সমস্যার সমাধান হয়েছে কিনা একবার একটু জেনে নিয়েন। ওকে, সো দ্য থিং উই আর সেইং দ্যাট এখানে আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের কস্ট আর বেনিফিটের কথা বলছিলাম, যে রেভিনিউ আর কস্ট এটা যেভাবে আমরা সেপারেট করছি, যে রেভিনিউটা হচ্ছে গিয়ে যারা ম্যানুফ্যাকচারিং ফার্ম তাদের জন্য রেভিনিউ, আর কস্টটা হচ্ছে গিয়ে তাদের টোটালি কস্ট, এবং যারা হচ্ছে গিয়ে রেন্টাল ফার্ম তাদের জন্য কস্টের একটা পার্ট হচ্ছে গিয়ে তাদের রেভিনিউ। ইট মে নট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে, ইন দ্য সেম ওয়ে। তার কারণ হচ্ছে যে আমরা জানি অনেক বিজনেস ফার্ম কি করতে পারে, চাইলে তারা হচ্ছে ক্যাপিটাল বড় করতে পারে, আবার অনেক সময় তারা চাইলে হচ্ছে গিয়ে শেয়ার ক্যাপিটাল ইস্যু করে ইকুইটি ক্যাপিটালও মার্কেট থেকে রাইজ করতে পারে। অ্যাজ এ রেজাল্ট অ্যাকচুয়ালি ডেল্টা কে যেটাকে আমরা বলছি হচ্ছে কি চেঞ্জ ইন দ্য ইনভেস্টমেন্ট, আর যেটাকে আমরা বলছি হচ্ছে কি নেট ইনভেস্টমেন্ট, এটাকে আমরা IN দিয়ে ডিনোট করতে পারি। IN অ্যাকচুয়ালি ইজ আ ফাংশন অফ মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, যেটা হচ্ছে কি বেনিফিট, মাইনাস হচ্ছে আমাদের রিয়েল কস্টটা যেটা ছিল, সেটা রিয়েল কস্ট অফ ক্যাপিটাল কোনটা ছিল আমাদের, PK ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে P, যেটা হচ্ছে রিলেটিভ প্রাইসটা আমরা ক্যালকুলেট করছি, অফ R প্লাস ডেল্টা, অর ডেল্টাটা হচ্ছে কি আমাদের কি, ডেল্টাটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনটা, আর আরটা হচ্ছে কি আমাদের রিয়েল ইন্টারেস্ট রেটটা। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ ফাংশন অফ মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল মাইনাস হচ্ছে গিয়ে রিয়েল কস্ট অফ ক্যাপিটাল। আফটার দ্যাট এই পার্টটা আর লাগবে না, ওই পর্যন্ত জানলে এনাফ। নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে রাইটওয়ার্ড শিফট অফ দ্য ইনভেস্টমেন্ট ফাংশন। আমরা একটু আগেই দেখলাম যে ইনভেস্টমেন্ট ফাংশনটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং। আপনারা আগের যে গ্রাফটা আছে সেটা যদি খেয়াল করেন, সেখানে আমাদের সাপ্লাই কার্ভটা কি ছিল, সাপ্লাই কার্ভটা ছিল হচ্ছে কি ভার্টিক্যাল, ওটার সাথে এটার অল্প কিছু অমিল আছে, ঠিক আছে, অল্প কিছু অমিল আছে বলতে এখানে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসটা যেটা, সেখানে আমরা কি দেখাচ্ছি, সেখানে আমরা দেখাচ্ছি হচ্ছে কি রিয়েল ইন্টারেস্ট রেট। আর আমরা আগের যেই আমাদের স্কেজুলটা ছিল, সেটার ভার্টিক্যাল অ্যাক্সিসে কি দেখাচ্ছিলাম বলেন তো, রিয়েল রেন্টাল প্রাইস। ওকে, সো এখানে আমরা রেট দিয়ে মেজারমেন্টটা করছি। আর আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে আগে ছিল হচ্ছে কি ক্যাপিটাল স্টক, এখানে আমরা সরাসরি কি দিয়ে মেজার করছি, সরাসরি হচ্ছে কি আমরা ইনভেস্টমেন্ট দিয়ে মেজার করছি। সো ক্যাপিটাল স্টক আর ইনভেস্টমেন্ট মোটামুটি আমরা সিনোনিমাসলি ব্যবহার করতে পারি। হাউএভার ফর দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা এখানে হচ্ছে কি রিয়েল প্রাইসের বদলে রিয়েল রেট অফ ইন্টারেস্টটা শো করছি। সো হাউ দিস ডিমান্ড ফাংশন ক্যান মুভ রাইটওয়ার্ড, যদি মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল যেটা আছে NPK, সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসে, only in that case this one is going to shift rightward. And when this is going to happen, যদি আমাদের প্রোডাকশন ফাংশনের যে পার্টটা ছিল হচ্ছে গিয়ে এ, যেটা দিয়ে আমরা টেকনোলজিকে ডিনোট করছিলাম, টেকনোলজিক্যাল কোনো ধরনের চেঞ্জেস যদি আসে, তাহলে আমাদের এই যে ইনভেস্টমেন্টের যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশনটা হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড মুভ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, ইকোনমিতে নট নেসেসারিলি সাপ্লাই অফ ক্যাপিটাল ইজ অলওয়েজ ফিক্সড, ইট ক্যান বি অ্যাকচুয়ালি আপওয়ার্ড স্লোপিং অলসো, তাই না? যদিও এটা হচ্ছে কি ক্লাসিক্যাল থিওরির একটা কমন অ্যাসাম্পশন যে আমাদের সাপ্লাই কার্ভটা হচ্ছে কি ফিক্স থাকবে এবং ভার্টিক্যাল থাকবে। হাউএভার ইন দ্য রিয়েল ইকোনমি ইট মে নট বি ভার্টিক্যাল, ইট ক্যান বি অ্যাকচুয়ালি আপওয়ার্ড স্লোপিং কার্ভ অলসো। আপনাদের বইয়ে হচ্ছে ইনভেস্টমেন্টের কার্ভটা দেখবেন হচ্ছে কি অ্যাকচুয়ালি ইট ইজ আ কার্ভ, হিয়ার ইট ইজ আ straight line. So I'd prefer if you draw the investment function as a curve, not as a downward sloping straight line. বুঝতে পেরেছেন কি বলেছি? Yes, ma'am. Also, investment ফাংশনটা যদি আপনারা এত সব ইকুয়েশন বা কোনো কিছু ছাড়া সিম্পল ভাবে চিন্তা করেন, ইকুয়েশন ফাংশন অ্যাকচুয়ালি is directly related to the rate of interest or real rate of interest. Interest rate যদি বাড়ে তাহলে কি হবে, ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট ফান্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে হচ্ছে ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট ফান্ড বেড়ে যাবে। Why is that? কেন বলেন তো? ম্যাম, প্রাইস এবং ডিমান্ডের ভিতরে যে ইনভার্স একটা রিলেশন আছে সেই জন্য। এক্স্যাক্টলি, সেটার জন্য তো অবশ্যই আরো আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো যে ফার্ম অ্যাকচুয়ালি অলওয়েজ কনসিডার করে যে তারা যদি হচ্ছে গিয়ে মনে করেন যে কোনো একটা ক্যাপিটাল রেইজ করতে চায়, তখন যদি ম্যাম প্রফিট না হয় তাহলে তো তারা রেইজ করবে না, এই জন্য।
এটাও একটা ব্যাপার আছে। প্লাস হচ্ছে কি তারা কি করতে পারে, তারা চাইলে হচ্ছে কি একটা ফান্ড বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারে, আবার সেই ফান্ডটাকে তারা হচ্ছে কি আবার কি করতে পারে, সিকিউরিটি হিসেবে অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে। সো যখন হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে, দেখা যাবে যে অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে সেখান থেকে ইন্টারেস্ট ইনকামটা যেটা সেটা বেড়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট ইনভেস্টমেন্ট ফরগো করার কারণে যে বেনিফিটটা, হ্যাঁ, সেটা কিন্তু তাদের বেড়ে যাবে। আবার যদি এমন হয় যে ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, ইন্টারেস্ট রেট কমে গেলে তখন তার পক্ষে কি হবে, আরো অনেক নতুন নতুন পজিটিভ এনপিভি প্রজেক্ট অ্যাভেলেবল হবে। অ্যাজ এ রেজাল্ট সে কম কস্টে বেশি পরিমাণে ফান্ড অ্যাভেল করতে পারবে। তার কারণ কি, তার অল্টারনেটিভ যেগুলো আছে, বেস্ট অল্টারনেটিভ কি ছিল, যে অন্য কোনো সিকিউরিটিতে ইন্টারেস্টের বিনিময়ে ইনভেস্টমেন্ট করা, সেই জিনিসটা ফরগো করার কস্টটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সো দুইটা ব্যাপারই আছে। একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায় তখন কিছু কিছু ফার্মের পক্ষে এই হাই রেটে হচ্ছে ইন্টারেস্ট রেট পেমেন্ট করাটা পসিবল হয় না। আর কিছু কিছু ফার্ম থাকে যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি কনসিডার করে whether it is beneficial for them to invest in a new project or whether it is beneficial for them just to hold another security. Okay, so both of them actually contributes toward the demand for investment fund. Most importantly, it is related to the real rate of interest rate. Interest rate বাড়লে হচ্ছে demand কমবে, interest rate কমলে হচ্ছে গিয়ে demand বাড়বে. That's it. Acha. After that, we want to know about the taxes. So what is the relationship of corporate income tax with this cost of capital? আমরা cost of capital এর একটা পার্ট হিসেবে দেখেছি কি depreciation, তাই না? depreciation যখন আমরা ক্যালকুলেট করি তখন কি আমরা হিস্টোরিক্যাল কস্টের উপরে করি নাকি মার্কেট প্রাইসের উপরে করি? ম্যাম হিস্ট্রিক্যাল কস্টের উপরে। হিস্টোরিক্যাল কস্টের উপরে করি। হাউএভার এখানে আমরা যেই ডেপ্রিসিয়েশনটা দেখলাম সেটা কিসের সাথে অ্যাডজাস্টেড ছিল? প্রাইস লেভেলের সাথে কিন্তু অ্যাডজাস্টেড ছিল। সো অ্যাজ এ রেজাল্ট যখন বিজনেস ফার্মগুলো হচ্ছে গিয়ে তাদের ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করে, প্লাস হচ্ছে ইন্টারেস্টটা ডিডাক্ট করে তারপরে কি করে, কর্পোরেট ট্যাক্সটা ক্যালকুলেট করে, তাই তো? সো যখন হচ্ছে গিয়ে আমাদের নমিনাল ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা হচ্ছে চার্জ হবে রাদার দ্যান দ্য রিয়েল যে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা ছিল সেটা, তখন হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স যা পেমেন্ট করার কথা ছিল তার চাইতে হায়ার রেটে ফার্মকে পেমেন্ট করতে হবে। কেন? তার কারণ হচ্ছে প্রফিট হায়ার শো করবে। হাউএভার বিকজ অফ দ্য ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি ফার্মের ডেপ্রিসিয়েশন কস্ট কিন্তু হায়ার ছিল, যেটা সে হচ্ছে কি হিস্টোরিক্যাল কস্টের উপরে ডেপ্রিসিয়েশন রেটটা ক্যালকুলেট করার কারণে, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা ক্যালকুলেট করার কারণে সে চার্জ করতে পারে নাই। অ্যাজ এ রেজাল্ট তার প্রফিট যদি ওভারস্টেটেড হয়, দেখা যাবে যে ইনকাম ট্যাক্সের যে পেমেন্টটা সেটাও হচ্ছে গিয়ে ওভারস্টেটেড হয়ে যাবে, বা তাকে হায়ার রেটে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে কি একটা সর্ট অফ কি বলবো, যে ইনকাম ট্যাক্সের একটা ল, যে যখন তারা depreciation deduction করে for the purpose of income taxes, they have to calculate the depreciation on the historical asset price, not the real adjusted inflation adjusted asset price. Another thing is that কিছু কিছু কান্ট্রি হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট অ্যালাউ করে, অর্থাৎ বিজনেস ফার্মগুলো প্রতি বছরে যে পরিমাণে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করে তার উপরে হচ্ছে গিয়ে তারা তাদের ট্যাক্সের একটা অ্যামাউন্ট রিবেট করে দেয়। ঠিক আছে, সেই রেটের ক্যালকুলেশনটা হচ্ছে গিয়ে একটুখানি ডিফিকাল্ট বলতে এটা সরাসরি পার্সেন্টেজ হিসেবে হচ্ছে গিয়ে আপনার ক্যালকুলেট করা হয় না। হ্যাঁ, however just we need to know যে investment tax creditটা যেটা সেটা হলো গিয়ে actually it is applied on the additional amount of investment made in a year to the corporate tax amount that the firm was going to pay in the year if it was not made the new investment. So new investment make করার কারণে তার কি হবে, তার হচ্ছে গিয়ে টোটাল যে ডিউ অ্যামাউন্টটা আছে কর্পোরেট ট্যাক্সের সেটার কিছুটা কম তাকে পেমেন্ট করতে হবে। সো যেই পার্টটা সে কম পেমেন্ট করছে সেটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। After that we want to know about Tobin skew. আপনারা হয়তো বা Tobin skew সম্পর্কে আগে কোথাও পড়েছেন বা পড়েন নাই, আমি ঠিক জানি না, বাট do you know that the stock market is actually a leading indicator of the economy? Have you ever heard of that term? Do you know that stock market is a leading indicator of the economy? What does that mean? What does a leading indicator mean? ম্যাম দ্যাট মিন্স ইকোনমির স্টেট কিরকম সেটা বোঝা যাবে এরকম একটা ইন্ডিকেটর। লিডিং ইন্ডিকেটর মানে হলো যে যেই ইন্ডিকেটরটা ইকোনমির চেঞ্জের আগেই চেঞ্জ হয়ে যায়। সো ইকোনমিক চেঞ্জটা আমরা কি দিয়ে মেজার করব?
জিডিপি বা গ্রোথ রেট দিয়ে, তাই তো? সো জিডিপির রেটটা হচ্ছে কোন দিকে যাবে সেটার অ্যাকচুয়ালি স্টক মার্কেটের গ্রোথ রেট বা স্টক মার্কেটের যেই গ্রো করার যে রেটটা আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। যদি এমন হয় যে আমরা দেখতে পাই যে স্টক মার্কেটে খুব খারাপ অবস্থা যাচ্ছে, স্টক মার্কেট রিসেশনের দিকে চলে যাচ্ছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে জিডিপিও সামনের দিকে ভালো গ্রো করবে না বা জিডিপির গ্রোথ রেটেও সমস্যা হবে। নাও do you understand why we are going to link it in that way? এখানে আমাদের ইনভেস্টমেন্টের সাথে রিলেশনশিপটা চলে আসে, তাই তো? স্টক মার্কেট অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে? স্টক মার্কেট ইন্ডিকেট করছে, যদিও আমরা যদি সেকেন্ডারি স্টকের যে প্রাইসটা আছে সেটার কথা চিন্তা করি, মার্কেট যদি এফিশিয়েন্ট না হয় তাহলে এই জিনিসটা খাটবে না। কিন্তু যদি মার্কেট এফিশিয়েন্ট হয়, অর্থাৎ হচ্ছে আমাদের স্টকের যা প্রাইস আছে তা অ্যাভেলেবল সব ইনফরমেশন রিফ্লেক্ট করে, প্লাস হচ্ছে আমরা যে র্যান্ডম ওয়াক হাইপোথেসিস পড়ে আসছি সেই র্যান্ডম ওয়াকের যতগুলো অ্যাসাম্পশন আছে সবগুলো যদি আমাদের স্টক মার্কেটে অ্যাপ্লিকেবল হয়, তাহলে কি হবে, স্টক মার্কেটের স্টকের যে প্রাইসটা সেটা কিন্তু আমাদের ইকোনমির ইনভেস্টমেন্টের একটা সিনারিও এক্সপ্রেস করে। ইন দ্য সেন্স যে যখন ইকোনমিতে আপনার পজিটিভ এনপিভি প্রজেক্ট বেশি থাকবে, অর্থাৎ প্রফিটেবল যে প্রজেক্টগুলো সেগুলো হচ্ছে কি বেশি থাকবে, তখন কি হবে, বিজনেস ফার্মগুলো কিন্তু হায়ার রেটে ইনভেস্টমেন্ট করবে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে এমন একটা সিনারিও যেখানে তাদের মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালটা যেটা ছিল সেটা হবে হচ্ছে গিয়ে হায়ার দেন দ্য কস্ট অফ ক্যাপিটাল। সো যদি তাদের পজিটিভ এনপিভি প্রজেক্ট বেশি থাকে তাহলে ইনভেস্টমেন্ট বেশি হবে, যদি ইনভেস্টমেন্ট বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি যে কোম্পানির যে রিটার্নটা প্রফিটটা সেটাও হচ্ছে গিয়ে হায়ার হবে, যেহেতু তার নাম্বার অফ প্রজেক্টস বেশি হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট তার হচ্ছে গিয়ে হায়ার রেটে রিটার্ন আসবে। এবং যখন হায়ার রেটে রিটার্ন আসবে তখন সেটা কি ইন্ডিকেট করবে, সেটা ইন্ডিকেট করবে যে ফার্ম আরো নতুন নতুন প্রজেক্টে কিন্তু ইন ফিউচারে ইনভেস্টমেন্ট করতে পারবে, তার যে নিজস্ব ক্যাপিটাল স্পেন্ডিংটা সেটা আবার হচ্ছে কি বেড়ে যাবে, এবং অ্যাজ এ রেজাল্ট ইকোনমি অ্যাজ এ হোল গ্রো করবে, তাই তো? যদি ইকোনমি অ্যাজ এ হোল গ্রো করে, যদি নতুন নতুন ইনভেস্টমেন্ট হয়, যদি প্রোডাকশন অফ আপনার গুডস অ্যান্ড সার্ভিসেস বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি দ্যাট উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য growth rate of GDP. So now do you understand why the investment is related to the stock market? Yes, ma'am. Okay. So actually, what does the Tobin's Q indicate? কিউটা যেটা সেটা আমরা ক্যালকুলেট করছি কিভাবে, দেখেন উপরে আমাদের আছে হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ ইনস্টলড ক্যাপিটাল আর নিচে আছে হচ্ছে কি রিপ্লেসমেন্ট কস্ট অফ ইনস্টলড ক্যাপিটাল। সো উপরে যে ভ্যালুটা সেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বা যেটাকে আমরা বলি হচ্ছে কি মার্কেট ভ্যালু, আর রিপ্লেসমেন্ট কস্টটা কোনটা, রিপ্লেসমেন্ট কস্টটা হচ্ছে গিয়ে যদি আচ্ছা নিউমারেটরে যেটা আছে সেটা হচ্ছে কি দ্য ভ্যালু অফ দ্য ইকোনমিস ক্যাপিটাল অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য স্টক মার্কেট, আর ডিনোমিনেটরে যেটা আছে সেটা হচ্ছে কি প্রাইস অফ দ্যাট ক্যাপিটাল যদি আমরা সেটা আজকে আবার পারচেস করতে চাইতাম, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমাদের রিয়েল প্রাইসটা, যদি আমরা আজকে পারচেস করতে চাই তাহলে যে পেমেন্টটা করতে হবে, আর তাহলে নিউমারেটরে যে প্রাইসটা সেটা হচ্ছে গিয়ে ইকোনমিস ক্যাপিটাল, যেটা হচ্ছে শেয়ার মার্কেট ডিটারমাইন করে দিচ্ছে। এখন এই যে কিউটা, এই কিউ এর ভ্যালুটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে ইন্ডিকেট করবে যে ফার্মের মার্কেট ভ্যালু কি অবস্থা। যদি কিউ গ্রেটার দেন 1 হয় তাহলে ফার্ম কি করছে, ফার্মস বাই মোর ক্যাপিটাল টু রেজ দ্য মার্কেট ভ্যালু অফ দেয়ার ফার্মস। অ্যাকচুয়ালি যখন কিউ গ্রেটার দেন 1 হবে তখন ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং যে ফার্ম ইজ গ্রোয়িং অ্যান্ড দ্য ইকোনমি ইজ অলসো গ্রোয়িং। ওকে, সো টবিন্স কিউ এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে ইকোনমি বুমে আছে, এক্সপ্যানশনারি আছে, অ্যাজ এ রেজাল্ট দ্য ফার্মস ক্যান গো ফর নিউ ইনভেস্টমেন্ট। সো ইট ইজ অলসো ইন্ডিকেটিং যে আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল যেটা ছিল এমপিকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন দ্য কস্ট অফ ক্যাপিটাল, তাই তো, রিয়েল কস্ট অফ ক্যাপিটাল। আর যদি কিউ হচ্ছে কি লেস দেন 1 হয় দেন হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ইট ইন্ডিকেটস দ্যাট ফার্মস ডু নট রিপ্লেস ক্যাপিটাল অ্যাজ ইট ওয়্যার্স আউট। তার কারণ কি, তার কারণ হলো যে যখন ওয়্যার আউট হয়ে যাবে তখন নতুন করে অ্যাডিশনাল যে ইউনিটটা ফার্ম হচ্ছে ক্যাপিটাল স্টকে অ্যাড করবে সেটার কস্টটা তার জন্য হায়ার হবে কম্পেয়ার টু দ্য বেনিফিট। অ্যাজ এ রেজাল্ট উই ক্যান কনসিডার যে economy in future is going to go in some sort of recession or actually downwards trend. Not necessarily it will be a recession, it also can be just a business cycle.
it just can be a contractionary cycle. So যদি কিউ এর ভ্যালুটার দিকে আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে ইকোনমির কি অবস্থা। যদি কিউ এর ভ্যালু 1 এর চাইতে বড় হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইকোনমি হচ্ছে এক্সপ্যানশনারি, আর যদি কিউ এর ভ্যালু হচ্ছে 1 এর চাইতে ছোট হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইকোনমি হচ্ছে গিয়ে কন্ট্রাকশনারি। আর যদি কিউ এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 হয় তার মানে কি, তার মানে হলো যে ইকোনমিতে কোনো ধরনের ইনফ্লেশনও নাই, ডিফ্লেশনও নাই, ইকোনমি হচ্ছে এক্সপ্যানশনও করবে না আবার কন্ট্রাকশনও করবে না। মার্কেটে যা ভ্যালু আছে ইনস্টল ক্যাপিটালের ঠিক সেম প্রাইসে হচ্ছে গিয়ে কোম্পানি তার ক্যাপিটাল স্টকটা যেটা আছে সেটাকে রিপ্লেস করতে পারবে। সো কিউ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে যে হোয়াট দ্য ফার্ম ইজ গোয়িং টু ডু নেক্সট। এখানে আরেকটা জিনিস আপনারা পাবেন, আপনারা দেখবেন যে যখন আপনারা ইনভেস্টমেন্টে এই টবিন্স কিউ নিয়ে পড়াশোনা করবেন, আমরা ইউজুয়ালি দেখি যে যেই সমস্ত ফার্মের ক্ষেত্রে কিউ ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 1, ইট ইন্ডিকেটস দ্য ফার্মস ভ্যালু অফ দ্য শেয়ার ইজ ওভারভ্যালুড। আর যদি কিউ ইজ লেস দ্যান 1 হয় তাহলে ইট অলসো ইন্ডিকেট যে দ্য ফার্মস শেয়ার ভ্যালু ইজ অ্যাকচুয়ালি আন্ডারভ্যালুড। ওকে, সো আফটার দ্যাট, হ্যাঁ বলেন। আজকে যদি আমি আমার ক্যাপিটাল রিপ্লেস করতে চাই তাহলে তো আমাকে মার্কেট ভ্যালু দিয়েই রিপ্লেস করতে হবে, তাই না? তাহলে তো আমার মার্কেট ভ্যালু, আপনি অন্যভাবে চিন্তা করেন, আপনার কোম্পানিতে যে পরিমাণ অ্যাসেট আছে, আপনার অ্যাসেটের ভ্যালুটা মার্কেটে হচ্ছে গিয়ে আপনার ইনস্টলেশন যে কস্টটা ছিল, মানে অরিজিনাল অ্যাকোয়ারিং যে প্রাইসটা ছিল তার চাইতে আপনার হচ্ছে গিয়ে মার্কেট হায়ার ভ্যালু পেমেন্ট করতে রাজি আছে। অন দ্য আদার হ্যান্ড আপনার শেয়ার মার্কেটে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে ওটার চাইতে কম আছে। আর শেয়ার মার্কেটে যে ভ্যালু আছে তার চাইতে যদি আপনি মার্কেটে গেলে দেখেন যে তার চাইতে বেশি পরিমাণে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনার অ্যাসেটের ভ্যালু কমে গেলে আপনি নতুন করে কি আর ক্যাপিটাল ইনস্টলমেন্ট করতে চাইবেন? নতুন করে কি আর লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট করতে চাইবেন? না। সো আপনার জিনিসটা বোঝার জন্য একটু হচ্ছে কি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এখানে তো আপনার একেবারে থিওরিটিক্যালি বিভিন্ন রকম ভাবে বলা থাকে, হাউএভার যখন আপনি নিজে চিন্তা করবেন তখন হচ্ছে কি জাস্ট মানে কি বলবো যে একটুখানি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে আমাদেরকে। হ্যাঁ বলেন। এখন বুঝছি ম্যাম। Okay, so if MPK is greater than cost of capital, then profit rate is high, which drives up the stock market value of the firms, which implies a high value of Q, or Q greater than 1. When MPK is less than cost of capital, then firms are incurring losses, so their stock market values fall, so Q is low. এই পার্টটা কিন্তু খুব ক্রুশাল। আমি মাঝখানে অনেক কিছু জাস্ট এক্সাম্পল হিসেবে বলেছি, যদি সাথে সাথে বুঝতে না পেরে থাকেন তাহলে রেকর্ডিংটা আবার একটুখানি খেয়াল করে শুনবেন, যে কিভাবে স্টক মার্কেটের সাথে জিডিপি ইন্টারকানেক্টেড, কেমন করে ইনভেস্টমেন্ট, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল এবং কিউ এর ভ্যালু দিয়ে আমরা ইকোনমির সাইকেল গুলো ইন্টারপ্রেট করতে পারি। ওকে, so the stock market and GDP, they are actually related. এখানে দেখেন the reasons for a relationship between the stock market and GDP. First one is a wave of permission about future profitability of capital would cause stock prices to fall, cause Dobbins Q to fall, shift the investment function down, cause a negative aggregate demand shock. So যদি এমন হয় যে আমরা জানি যে আমরা যদি দেখতে পাই যে টবিন্স কিউটা হচ্ছে গিয়ে লেস দ্যান 1, তাহলে আমরা ধরে নিব যে ইকোনমি অ্যাকচুয়ালি একটা কন্ট্রাকশনারি সাইকেলে যেতে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, ফার্মের যে স্টক প্রাইসটা আছে সেটা মার্কেটে ফল করবে এবং ফার্ম নতুন করে আর হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট করতে চাইবে না। ইনভেস্টমেন্ট যদি নতুন করে করতে না চায় এবং তার যদি এমপিকেটা হচ্ছে গিয়ে আপনার কমে যায়, অ্যাজ এ রেজাল্ট আমাদের ইনভেস্টমেন্ট ফাংশনটা যেটা সেটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড বা লেফটওয়ার্ড শিফট করবে। On the other hand, a fall in stock prices would reduce household wealth. যদি হচ্ছে কি আমাদের Dobbins Q less than 1 হয় তাহলে কি হচ্ছে, স্টক প্রাইস কমে যাচ্ছে। It will reduce household wealth. How? আমাদের যদি স্টকের ইনভেস্টমেন্ট থাকে তাহলে প্রাইস কমে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যামাউন্ট অফ ওয়েলথ কমে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যারা হচ্ছে কি প্রোডাকশন করছে তারা কি করছিল, তারা তাদের প্রোডাকশন কমিয়ে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তারা হাউসহোল্ডদেরকে যে পেমেন্টটা করছিল অ্যাজ পেমেন্ট অফ ওয়েজ ফর লেবার, সেটাও কিন্তু কমে যাচ্ছে। সো দুইটা দিক থেকেই তাদের ওয়েলথটা যেটা সেটা হচ্ছে কি কমে যাচ্ছে, কজ আ নেগেটিভ অ্যাগ্রিগেট ডিমান্ড শক। তাহলে তাদের যদি ইনকাম কমে যায়, তাদের যদি ওয়েলথের অ্যাকিউমুলেশন কমে যায়, তখন কি হবে, ডেফিনেটলি কনজাম্পশনের যে ফাংশনটা আছে সেটাতে হচ্ছে গিয়ে আপনার লেফটওয়ার্ড শিফট করবে এবং কনজাম্পশন যদি কমে যায় তাহলে আমরা জানি যে ইকোনমিতে অ্যাকচুয়ালি
প্রোডাকশনও কমে যাবে, বা টোটাল নাম্বার অফ আউটপুট, আউটস্ট্যান্ডিং যে আউটপুটটা আছে সেটাও হচ্ছে কি অ্যাকচুয়ালি কমে যাবে, কারণ আমরা জানি যে ডিমান্ডের সাথে অবশ্যই সাপ্লাইয়ের একটা রিলেশনশিপ আছে। After that, a fall in stock prices might reflect bad news about technological progress and long-run economic growth. So stock price যেটা আমি বলছিলাম যে স্টক প্রাইসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি লিডিং ইন্ডিকেটর। যখন স্টক মার্কেটে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এর সাথে সাথে ইনভেস্টররা যারা আছে তারাও কিন্তু তাদের ইনভেস্টমেন্টের প্ল্যানটা সেভাবেই আগে থেকেই ফর্মুলেট করে নেয়। এই ক্ষেত্রে শুধুমাত্র ডোমেস্টিক ইনভেস্টর না, আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের কথাও চিন্তা করতে হবে। তারাও কিন্তু তাদের ইনভেস্টমেন্টের যেই প্ল্যানিংটা ওয়ে অ্যাহেড অফ টাইম করে, সেটা হচ্ছে কি স্টক মার্কেটের দিকে তাকিয়ে করে। However, it can only happen when we have a well organized stock market, যেখানে হচ্ছে কোনো ধরনের ইনসাইডার ট্রেডিং হবে না, এবং যে মার্কেটটা হচ্ছে গিয়ে ইফ ইট ইজ নট লাইক কমপ্লিটলি এফিশিয়েন্ট বাট অ্যাট লিস্ট নিয়ার টু সামথিং এফিশিয়েন্ট। ঠিক আছে, আমাদের যে মার্কেটটা সেটা কিন্তু এফিশিয়েন্ট মার্কেট না। এফিশিয়েন্সির অনেকগুলো ফরম্যাট আছে, জানেন তো? এই সম্পর্কে কি কখনো পড়াশোনা করেন? হ্যাঁ, একটা হচ্ছে ইনফরমেশন এফিসিয়েন্সি, আর কি জানি ছিল, পড়ছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা, আপনারা যদি এফিশিয়েন্সির মানে স্টক মার্কেট এফিশিয়েন্সি যেই সাথে রিলেটেড যে আর্টিকেল গুলো আছে সেগুলো মাঝে মাঝে পড়েন, তাহলে আপনাদের জন্য এটা ভালো ভ্যালু অ্যাডিশন করবে। কারণ আপনারা ফাইন্যান্সে পড়াশোনা করছেন, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। আমার অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়তাম তখন এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি ফার্স্ট এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হই যখন আমি হচ্ছে গিয়ে ফোর্থ ইয়ারে ছিলাম, এবং আমাদের একটা কোর্স ছিল, আপনাদেরও আছে সেটা, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ওই কোর্সে হচ্ছে কি আমি মেইনলি এই জিনিসগুলো সম্পর্কে পড়েছি। সো আপনাদের স্কোপ আছে, আপনারা এখনো সেকেন্ড ইয়ারে আছে, আগে থেকেই পড়াশোনা করেন, কারণ এখন হচ্ছে গিয়ে আপনার মার্কেট যেভাবে আমাদের দেশে আগাচ্ছে তাতে আমাদের মার্কেট কোনোভাবে এফিশিয়েন্ট না, এবং কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে যদি আপনাদের ভালো নলেজ থাকতে হয় তাহলে এই সম্পর্কে আপনাদের আগে থেকেই পড়াশোনা করতে হবে। কারণ আমাদের স্টক মার্কেটের যে অবস্থা, আপনারা বের হতে হতে দেখা যাবে যে জানি না এটা কোন দিকে যাবে। আর্টিফিশিয়ালি বিভিন্ন রকম ভাবে আমাদের স্টক মার্কেটকে বুস্ট করার চেষ্টা করা হয়, হাউএভার ফান্ডামেন্টাল যে প্রবলেম গুলো আছে সেগুলো আসলে সলভ করা খুবই ডিফিকাল্ট আমাদের মতো দেশে। আমাদের যেখানে হচ্ছে আপনার ইনসাইডার ট্রেডিং, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং যে মেকানিজম গুলো আছে সেগুলো অ্যাপ্লিকেবল। সো এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস যেটা, সেখানে মার্কেট এফিসিয়েন্সির অ্যাকচুয়ালি 4টা-5টা ক্লাসিফিকেশন করা হয়েছে। হাউএভার যদি আমরা সিম্পলিফিকেশনের জন্য বলি তাহলে আমরা 3 ধরনের মার্কেট এফিসিয়েন্সির কথা বলতে পারি। একটা হচ্ছে যে আপনার স্ট্রং, যেটা হচ্ছে কি স্ট্রং লেভেল অফ মার্কেট এফিসিয়েন্সি, সেকেন্ডটা হচ্ছে কি মডারেট, আর থার্ডটা হচ্ছে কি একেবারে উইক ফর্ম অফ মার্কেট এফিসিয়েন্সি। উইক ফর্ম অফ মার্কেট এফিসিয়েন্সি হচ্ছে কি সেই মার্কেটটা যেখানে আপনার শুধুমাত্র ইনফরমেশনাল এফিসিয়েন্সি আছে, অর্থাৎ পাস্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার স্টকের যেই প্রাইসটা আছে সেখানে রিফ্লেক্টেড হয়। হাউএভার দেয়ার ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ মার্কেট, যেটা হচ্ছে কি ইনএফিশিয়েন্ট মার্কেট। সেই মার্কেটে কি হবে, সেই মার্কেটে হচ্ছে গিয়ে ইভেন আপনার পাস্ট যে ইনফরমেশন আছে, স্টকের যে পাস্ট ইনফরমেশন আছে সেটা দিয়েও আপনার ফিউচার স্টক প্রাইসটাকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন যদি আপনার মার্কেটটা ইনএফিশিয়েন্ট হয়ে থাকে। সো এই যে কথাগুলো আমরা বললাম, লিডিং ইন্ডিকেটর বা ইনভেস্টমেন্টের ডিমান্ড, হোয়াটএভার আমরা বলছি, এই জিনিসগুলো তখনই আপনার ঠিকভাবে কাজ করবে যখন স্টক মার্কেট যেটা আছে আমাদের দেশে সেটা হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট হবে। এফিশিয়েন্ট যদি না হয় তাহলে এই থিওরি গুলো কোনোটাই কাজ করবে না। ওকে, অনেক কথা বলে ফেললাম। Then we want to know about the efficient market hypothesis. The market price of a company stock is the fully rational valuation of the company given current information about the company's business prospects. So fundamental যে ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার স্টক প্রাইসে রিফ্লেক্টেড হবে, অর্থাৎ স্টকের ফান্ডামেন্টালস কোনগুলো? কোন একটা স্টকের প্রাইসের ফান্ডামেন্টাল কোনগুলো বলেন তো? মার্কেট প্রাইস। আমরা যখন স্টকের কোনো অ্যানালাইসিস করি তখন কোন ধরনের, মানে কয় ধরনের অ্যানালাইসিস করতে পারি? 2 ধরনের। কি কি বলেন তো?
ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল। ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল, এর মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কোন পার্টের উপর ফোকাস করে? ম্যাম প্রাইসের চেঞ্জটা, ম্যাম স্টক প্রাইসটা কিভাবে মুভ করতেছে ওইটার উপর ফোকাস করে। ট্রেন্ড লাইনটা কিরকম চেঞ্জ অর্থাৎ পাস্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিয়ে যেই অ্যানালাইসিসটা করা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস। অন দ্য আদার হ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর থ্রুতে আমরা কি করি, আমরা সিকিউরিটির ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাই তো? এবং এই ক্ষেত্রে আমরা ম্যাক্রো ইকোনমিক যেই ফ্যাক্টর গুলো আছে, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রির যে কন্ডিশন আছে ইকোনমিতে, ওই ফার্মটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বিলং করে তাদের যত ধরনের ইনফরমেশন আছে, প্লাস হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্টের যে এফিসিয়েন্সি, এই সবগুলোকে আমরা একসাথে করে হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করি। সো অ্যাকচুয়ালি দ্য fundamental value of the stock will be truly reflected on the share price if the market is efficient. যদি আপনার মার্কেটটা হচ্ছে এফিশিয়েন্ট না হয় তাহলে কিন্তু স্টকের যে মার্কেট প্রাইস আর ফান্ডামেন্টাল যে ভ্যালুটা হচ্ছে স্টকের দুইটা সেম নাও হতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে যখন স্টক মার্কেট হচ্ছে উইক ফর্মে এফিশিয়েন্ট থাকে তাহলে সেই মার্কেটগুলো কি হয়, সেই মার্কেটগুলো হচ্ছে কি ইনফরমেশনালি এফিশিয়েন্ট থাকে। ইনফরমেশনালি এফিশিয়েন্ট মানে কি, ইচ স্টক প্রাইস রিফ্লেক্টস অল অ্যাভেলেবল ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টক। এই ক্ষেত্রে আবার আরেকটা ব্যাপার আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু চাইলে মানুষ কি করতে পারে, পয়সা দিয়ে কেনা বেচা করতে পারে, তাই না? যদি ইনফরমেশনের কোনো ধরনের ভ্যালু না হতো তাহলে কি মানুষ এই পেমেন্টটা করতো? নো ম্যাম। So what does that indicate? It indicates যে অ্যাকচুয়ালি স্টক মার্কেট গুলোতে ইনফরমেশনাল এফিসিয়েন্সিও সব ক্ষেত্রে থাকে না। যদি আমাদের ইনফরমেশনের কোনো ভ্যালু না থাকতো তাহলে কিন্তু মানুষ টাকা পয়সা দিয়ে ইনফরমেশন কেনাবেচা করতো না। যেমন ধরেন যে যারা হচ্ছে বড় বড় অ্যামাউন্টের স্টকের ট্রেডিং করে তাদের জন্য কিন্তু ফর এক্সাম্পল যে কোনো একটা ফার্মে তারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে বেশ বড় একটা অ্যামাউন্টে, ওই ফার্মের ম্যানেজমেন্টে কোনো একটা চেঞ্জ আসবে, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তারা কোনো একটা ইনসাইডার ইনফরমেশন যদি পায় এবং সেই ক্ষেত্রে যদি তারা একটা হাই অ্যামাউন্ট পেমেন্ট করে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই ইনফরমেশনটা কিন্তু সবার কাছে পাবলিকলি অ্যাভেলেবল না। হাউএভার যদি মার্কেট এফিশিয়েন্ট হতো তাহলে কি হওয়ার কথা ছিল, এই যে ম্যানেজমেন্টের চেঞ্জটা আসবে এটা কিন্তু তার ফান্ডামেন্টাল ভ্যালুর একটা পার্ট, তাই না? সো অ্যাজ এ রেজাল্ট মার্কেট যদি এফিশিয়েন্ট হতো, যদি তার ইনফরমেশনাল এফিসিয়েন্সি থাকতো, তাহলে এই ইনফরমেশনটা অলরেডি শেয়ারের ভ্যালুতে রিফ্লেক্টেড হওয়ার কথা ছিল, কিন্তু যেটা হয় নাই। তার মানে হলো কি, তার মানে হলো যে মার্কেটগুলো অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট না। এবং মার্কেট যদি এফিশিয়েন্ট না হয় তাহলে কিন্তু মার্কেটগুলো র্যান্ডম ওয়াক হাইপোথিসিস যেটা আমরা আগে পড়ে আসছি সেই জিনিসটাও ফলো করবে না। র্যান্ডম ওয়াক হাইপোথিসিস কি বলে? র্যান্ডম ওয়াক হাইপোথিসিস বলে যে স্টক প্রাইস গুলো হচ্ছে গিয়ে আনপ্রেডিক্টেবল। আমরা পাস্টের যে বিহেভিয়ার আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে ফিউচারকে কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবো না। এবং শুধুমাত্র যদি নিউ ইনফরমেশন কোনোটা মার্কেটে অ্যাভেলেবল থাকে তাহলে স্টকের প্রাইস চেঞ্জ হতে পারে। যেগুলো অ্যাভেলেবল ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো টোটালি এবং কমপ্লিটলি হচ্ছে গিয়ে স্টকের প্রাইসের উপরে রিফ্লেক্টেড হয়েছে, এবং অ্যাজ এ রেজাল্ট আজকের যেই মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইকুয়াল টু দ্য ফান্ডামেন্টাল ভ্যালু অফ দ্য স্টক। সো যদি এই দুইটা জিনিস একসাথে হোল্ড করে যে আমাদের স্টক মার্কেটে হচ্ছে ইনফরমেশনাল এফিসিয়েন্সি আছে এবং স্টক মার্কেট হচ্ছে গিয়ে র্যান্ডম ওয়াক হাইপোথিসিস ফলো করছে, তাহলে আমরা বলতে পারি যে ওই স্টক মার্কেটটা এফিশিয়েন্ট। যদি এই কোনোটার যে কোনো একটা জিনিসও হচ্ছে গিয়ে তারা ফলো না করে, র্যান্ডম ওয়াক যদি ফলো না করে, অর্থাৎ আমি যদি কোনো একটা টেকনিক বের করতে পারি যেই টেকনিক দিয়ে আমি স্টক মার্কেটের বিভিন্ন স্টকের প্রাইস গুলো হচ্ছে গিয়ে প্রেডিক্ট করতে পারি, অথবা যদি এমন হয় যে অ্যাভেলেবল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো হচ্ছে টাকা পয়সা দিয়ে কেনা বেচা করা যায় এবং ইনফরমেশন গুলো ঠিকভাবে স্টকে রিফ্লেক্টেড না হয়, তাহলে কি হবে, আমাদের মার্কেট আর এফিশিয়েন্ট থাকবে না। আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল দিতে পারেন যেখানে হচ্ছে গিয়ে আমরা কোনোভাবে স্টকের প্রাইস আগে থেকে পাস্ট ইনফরমেশন দেখে প্রেডিক্ট করতে পারি? স্টক মার্কেট অ্যানোমালির নাম শুনেছেন কখনো? নো ম্যাম।
স্টক মার্কেট অ্যানোমালির নাম শুনেন নাই কখনো? আচ্ছা, আজকে ক্লাস শেষে স্টক মার্কেট অ্যানোমালির উপরে একটা সার্চ দিয়ে দেখবেন যে what are the stock market anomalies. Although we are not going to learn about the stock market anomalies here, however, because we are talking about random walk hypothesis এবং informational efficiency, that's why I'm just giving it as an example. So now stock market anomaly তে কি হয়, মার্কেটে হচ্ছে কি random walk hypothesis ফলো করে না, as a result দেখা যায় যে পাস্টের কোনো একটা বিহেভিয়ার প্যাটার্ন দেখে আমরা হচ্ছে ফিউচারে স্টকের বিহেভিয়ার প্যাটার্নটা প্রেডিক্ট করতে পারি, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফর এক্সাম্পল, আমাদের দেশে বেশ কিছু মার্কেট অ্যানোমালিজ আছে, বিভিন্ন ধরনের অ্যানোমালি আছে, তার মধ্যে একটা অ্যানোমালির কথা আমি বলি। যেমন ধরেন যে আমাদের দেশে হচ্ছে গিয়ে দেখা যায় যে জুন ইফেক্ট বলে একটা ইফেক্ট ছিল, এখন আস্তে আস্তে সেই জিনিসটা কমে গিয়েছে। জুন ইফেক্টে কি হয়, হঠাৎ করে দেখা যায় যে জুন জুলাই মাসে আমাদের দেশের শেয়ার মার্কেটে একটা গ্রোথ স্পার লক্ষ্য করা যায়। সো যদি কেউ আগে থেকে এই অ্যানোমালিটার কথা জানতে পারে, যদি জানতে পারে যে জুন মাসের ট্রেডিংটা হচ্ছে তার জন্য বেনিফিশিয়াল হবে, তখন সে কি করবে, সে হচ্ছে গিয়ে আগে থেকেই বিভিন্ন ধরনের স্টক পারচেস করে রাখবে, যে কোম্পানিগুলোর স্টক হচ্ছে জুন মাসে বেড়ে যাবে, তারপরে জুন মাসে গিয়ে সেই স্টকগুলো হচ্ছে গিয়ে সেল করে দিবে। সেল করে দিলেই কিন্তু সেখান থেকে সে একটা ইজি প্রফিট পাচ্ছে। সো আপনারা এই জিনিসগুলো এখনো ভালোভাবে শিখেন নাই। শর্ট সেলিং বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা যদি অ্যালাউড হয় তাহলে হচ্ছে উইথাউট মেকিং a single single penny of investment in the market, someone can actually earn a profit from this market anomaly. However, যদি মার্কেট এফিশিয়েন্ট হয় এবং র্যান্ডম ওয়াক হাইপোথিসিস যদি মার্কেট গুলো ফলো করে, তাহলে এই ধরনের অ্যানোমালি থাকার কথা ছিল না। Wherever throughout the world দেখা যায় যে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের মার্কেট অ্যানোমালিস আছে। ফর এক্সাম্পল, ইউএস এর মার্কেটে হচ্ছে জানুয়ারি ইফেক্ট বলে একটা জিনিস আছে, অ্যাটলিস্ট ছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে বলেন তো? ম্যাম, লোকজন যখন মোর অ্যান্ড মোর এইসব সম্পর্কে জানবে এবং সবাই একই অ্যাডভান্টেজটা নিতে চাইবে, তখন তো মার্কেটের রেটে থাকবে না, তাই না? এক্স্যাক্টলি। সো যখন মানুষ অ্যানোমালি গুলো সম্পর্কে জানবে, তখন তারা কিন্তু এই জিনিসটা এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। তাহলে দেখেন, আমরা একটু আগে বলছিলাম কি, আমরা বলছিলাম যে মার্কেট এফিশিয়েন্ট হবে, তার ভ্যালুটা হচ্ছে গিয়ে কি হবে, যে তার ভ্যালুটা হচ্ছে র্যান্ডম ওয়াক হাইপোথিসিস ফলো করবে, স্টক প্রাইস গুলো হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশনালি এফিশিয়েন্ট হবে। সো এখানে কি বিহেভিয়ারের কোনো পার্ট আমরা পড়েছি? বিহেভিয়ারের পার্ট কিন্তু আমরা পড়ি নাই। সো দেখা যাচ্ছে যে স্টক প্রাইস গুলো কিভাবে মুভমেন্ট করবে সেটার উপরে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্নের কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। সো কেইনসের একটা থিওরি আছে যেটাকে বলা হচ্ছে বিউটি কন্টেস্ট। What does it say? It says যে যখন হচ্ছে গিয়ে মানুষ দেখে যে অন্য কেউ কোনো একটা কাজ করছে, ঠিক আছে, তার সেই জিনিসটা দেখে মানুষ তার নিজের ডিসিশনটা নেয়। সো এই যে আইডিয়াটা, এই সেন্ট্রাল আইডিয়ার উপরে বেস করে কিন্তু আমাদের নতুন আরেকটা কি বলবো, যে নতুন আরেকটা এরিয়া অফ স্টাডি বেশ কিছু ডিকেড ধরে অ্যারাইজ করেছে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল ফাইন্যান্স, তাই না? সো মার্কেট যদি এফিশিয়েন্ট না হয়, তাহলে কিসের দ্বারা মার্কেট ড্রিভেন হয়? যদি ফান্ডামেন্টাল ভ্যালুজ এর দ্বারা যদি আমাদের স্টক প্রাইস ডিটারমাইন্ড না হয়, তাহলে কিভাবে ডিটারমাইন্ড হয়? ডেফিনেটলি সেই ক্ষেত্রে মানুষের বিহেভিয়ার প্যাটার্নের একটা ব্যাপার আছে। এই যে অন্য ডিসিশন দেখে আমরা ডিসিশন নিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে হার্ডিং বিহেভিয়ার। সো মানুষ কি করে, মানুষ দেখে যে বেশি সংখ্যক মানুষ কোন ধরনের ডিসিশন নিচ্ছে, তারা কি করছে সেটার বেসিসে হচ্ছে গিয়ে তারা ফিউচার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে। সো এই ক্ষেত্রে দেখবেন যে অপটিমিজম, পেসিমিজমের কিছু কিছু জিনিস দেয়া আছে, জাস্ট একবার পড়ে নিলেই হবে। After that, we want to know about the financing constraints. So এতক্ষণ আমরা যা পড়লাম তাতে আমরা দেখলাম যে ফার্ম কি করছে, চাইলে হচ্ছে গিয়ে নিজে ইকুইটি শেয়ার ইস্যু করতে পারছে, অথবা ফার্ম চাইলে হচ্ছে গিয়ে আপনার বড় করতে পারছে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশন আসতে পারে যেখানে হচ্ছে গিয়ে ফার্ম চাইলেও বড় করতে পারছে না, তার কারণ হচ্ছে গিয়ে তার যে ইন্টারেস্টের পেমেন্টটা করতে হবে সেটা করার মতন অ্যাবিলিটি নাই। যদি তাই হয় তাহলে কি হবে, ফার্ম কিন্তু ইনভেস্টমেন্টও করতে পারবে না, তাই না? সো আমাদের ওই কনস্ট্রেন্টের কথাও মাথায় রাখতে হবে। আফটার দ্যাট আমাদের আছে হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট আর হচ্ছে গিয়ে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। সো রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্টটা যেটা, সেটা হচ্ছে গিয়ে বিজনেস ইনভেস্টমেন্টের মতোই, একেবারে যা যা কিছু আছে সব কিছুই হুবহু একই রকম, শুধুমাত্র এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা কাদের পার্সপেক্টিভে, যারা হচ্ছে হাউস হোল্ড তাদের
পার্সপেক্টিভে। সো তাদের ইনভেস্টমেন্টটা কোথায় হয় বলেন তো? তারা হচ্ছে গিয়ে বাড়ি কিনতে পারে, গাড়ি কিনতে পারে, অথবা লং টার্ম কোনো ধরনের অ্যাসেটে ইনভেস্টমেন্ট করতে পারে। সো সেই ক্ষেত্রে হাউস হোল্ডের যেহেতু ইনভেস্টমেন্ট ফাংশনটা, সেটাকে আমরা ডিনোট করছি হচ্ছে গিয়ে IH দিয়ে। এবং আমরা বিজনেস ফার্মের জন্য যেভাবে হচ্ছে গিয়ে রিলেটিভ প্রাইসটা ক্যালকুলেট করছিলাম, ঠিক একই রকম ভাবে হচ্ছে গিয়ে PH ডিভাইডেড বাই P দিয়ে রিলেটিভ প্রাইসটা কনসিডার করব। সো PH ডিভাইডেড বাই P ইজ ডিটারমাইন্ড বাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন দ্য মার্কেট ফর এক্সিস্টিং হাউসেস। এই ক্ষেত্রে আমরা হাউজিং প্রাইসটাই কনসিডার করছি। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা ডিটারমাইন্ড হচ্ছে কি যখন আমাদের ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা ইন্টারসেক্ট করছে। এগেইন যেহেতু এটা ক্লাসিক্যাল নিউ ক্লাসিক্যাল থিওরি, সো আমাদের সাপ্লাই কার্ভটা হচ্ছে কি ভার্টিক্যাল এবং ডিমান্ড কার্ভটা হচ্ছে কি ডাউনওয়ার্ড স্লোপিং। The equilibrium price of houses then determines the residential investment. Total investment হচ্ছে কি এই পয়েন্টে ডিটারমাইন্ড হচ্ছে। The supply and demand for houses determines the equilibrium price. So demand আর supply কার্ভটা যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে হচ্ছে কি equilibrium প্রাইসটা ডিটারমাইন্ড হচ্ছে। কারেন্ট যেই প্রাইসটা অফ দ্য হাউজিং প্রজেক্ট, সেটা কিন্তু হচ্ছে কি ফিউচার সাপ্লাইয়ের উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ আমাদের current price in the housing sector is actually going to contribute how many new housing projects are there going to be in future in the market. Does that make sense? Current housing price দিয়ে হচ্ছে ফিউচারের যে নাম্বার অফ হাউজিং প্রজেক্টস ডিটারমাইন্ড হবে, সেটা কি লজিক্যাল? ইয়েস ম্যাম। অফকোর্স লজিক্যাল। যারা ইনভেস্টমেন্টটা করছে তাদের কাছে তো ফান্ডের সাপ্লাই আসতে হবে, তাই না? তো তাদের কাছে যদি ফান্ডের সাপ্লাই বেশি থাকে তাহলে তারা ভবিষ্যতে নতুন নতুন প্রজেক্ট নিতে পারবে, তাই তো? অন দ্য আদার হ্যান্ড, যদি মানুষজন বাড়ি না কিনতে চায়, যদি নতুন করে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট বা কোনো একটা গ্রাউন্ডেড প্রপার্টি যদি না কিনে, তাহলে যারা রিয়েল এস্টেট বিজনেসে আছে তাদের ফান্ডের ক্রাইসিস হবে না? তাদের ফান্ডের ক্রাইসিস হবে। সো তারা চাইলেও কিন্তু নতুন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট অলওয়েজ যখন হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট যে প্রাইসটা সেটা হচ্ছে গিয়ে বাড়বে, সেটা হচ্ছে গিয়ে ফিউচারের জন্য আমাদের জন্য কি হবে? ফিউচারের জন্য হচ্ছে গিয়ে সেটা ইনভেস্টমেন্ট বাড়বে, এই এক্সপেকটেশনটা বাড়াবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের কারেন্ট লেভেলের যা প্রাইস সেটার একটা ইম্প্যাক্ট আছে ইন দ্য ফিউচার লেভেল অফ প্রাইস। ওকে, সো যখন হচ্ছে গিয়ে স্টক অফ ক্যাপিটাল বেড়ে যাবে ফর দ্য যারা হচ্ছে রিয়েল এস্টেট যারা ইনভেস্টর আছে তারা কি করবে? তারা হচ্ছে ফিউচারে বেশি নাম্বার অফ হাউজিং প্রজেক্ট নেবে। অ্যাজ এ রেজাল্ট তাদের কিন্তু সাপ্লাইটাও বাড়বে। এগেইন যদি হচ্ছে কি আমাদের ডিমান্ড কার্ভে কোনো ধরনের রাইটওয়ার্ড মুভমেন্ট হতে হয়, তাহলে আমরা জানি যে আমাদের এনপিকে যেটা ছিল সেটা চেঞ্জ হতে হবে, এবং সেটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের টেকনোলজি যেটা ছিল সেখানে চেঞ্জ আসতে হবে। ঠিক আছে? And for the tax treatment for residential housing purposes, এখানে ট্যাক্স ট্রিটমেন্টটা কিভাবে হয়? দেখা যায় যে মর্গেজ পেমেন্টটা মানুষের ইনকাম ট্যাক্সের যে পেমেন্ট আছে সেখান থেকে ডিডাক্টেবল হয়। সো মর্গেজ পেমেন্ট করার পরে তার যে ইনকাম থাকে সেটার উপরে হচ্ছে গিয়ে সে ইনকাম ট্যাক্স পেমেন্ট করে। তার মানে কি? তার মানে হলো যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ইজ এনকারেজিং দ্য হাউস হোল্ডস টু মেক লং টার্ম ইনভেস্টমেন্ট ইন হাউজিং প্রজেক্টস। After that, we want to know about the inventory investment. আমরা শুরুতেই যেটা বললাম যে inventory investmentটা হচ্ছে গিয়ে actually comparatively shorter term in case of business firms যদি আমরা consider করি। So why the business firms wants to make investment in the inventory? এটার পিছনে বেশ কিছু রিজন আছে। তার প্রথম কারণটা হলো গিয়ে প্রোডাকশন স্মুদিং। প্রোডাকশন স্মুদিংটা কিভাবে সে করতে চায়? মনে করেন যে তার সেলসে হয়তো বা কখনো কখনো ফ্লাকচুয়েশন হয়, আপনার সিজনাল ফ্লাকচুয়েশন হতে পারে বা ডিমান্ডের মধ্যে কোনো ধরনের ফ্লাকচুয়েশন হতে পারে, বাট ফার্মগুলো কি করতে চায়? তারা হচ্ছে কি একটা স্মুথ লেভেল অফ প্রোডাকশন থ্রুআউট দ্য টাইম মেনটেন করতে চায়। হঠাৎ করে যদি একবার ধরেন প্রোডাকশন কমায়, একবার যদি বাড়ায়, তাহলে তার কি হবে? তাহলে তার হচ্ছে গিয়ে বারবার কিন্তু ক্যাপিটাল তারপরে লেবার এগুলো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? দেখা যাবে যে আপনার কিছু কিছু মেশিন মাঝে মাঝে প্রোডাকশন কমে যাওয়ার কারণে আনইউটিলাইজড অবস্থায় পড়ে আছে, আবার দেখা যাবে যে প্রোডাকশন যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে কি নতুন করে লেবার হায়ার করতে হচ্ছে।
সো এই ধরনের ফ্লাকচুয়েশন অ্যাভয়েড করার জন্য ফার্ম কি করে, ফার্ম হচ্ছে গিয়ে প্রোডাকশন স্মুদিং করে। অ্যাজ এ রেজাল্ট যখন হচ্ছে গিয়ে আপনার ডিমান্ড কম থাকবে তখন প্রোডাকশন সেম থাকবে, প্রোডাকশন সে হঠাৎ করে কমিয়ে দিবে না। সো যখন হচ্ছে কি আপনার সেলস কম থাকবে তখন কি হবে, তখন হচ্ছে ইনভেন্টরিটা বেড়ে যাবে, আর যখন সেলস বেড়ে যাবে তখন হচ্ছে কি ইনভেন্টরিটা কমে যাবে। হাউএভার তার নাম্বার অফ ইউনিটস ইন দ্য প্রোডাকশন সে একটা স্মুথ প্যাটার্ন ওটার ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবে, হঠাৎ করে হচ্ছে গিয়ে সে নাম্বারটা বাড়িয়ে দিবে না বা কমিয়ে দিবে না। অ্যাজ এ রেজাল্ট ফার্মস অ্যাকচুয়ালি মেইনটেইন সাম সর্ট অফ ইনভেন্টরি ইন দেয়ার বিজনেস. After that, there is inventories as a factor of production. Inventories allow some firms to operate more efficiently. How? স্যাম্পলস ফর রিটেল সেলস পারপাসেস, অর্থাৎ আমরা মাঝে মাঝে দোকানে গিয়ে কিন্তু দেখা যায় যে স্যাম্পল দেখতে চাই, তাই না? যে জিনিসটা আমরা পারচেজ করবো সেটা স্যাম্পল দেখতে চাই। যদি এমন হতো যে যারা কার ম্যানুফ্যাকচার করছে তারা হচ্ছে গিয়ে আমাদের অর্ডারটা পাওয়ার পরে কারটা অ্যাসেম্বল করতো, তাহলে কি আমরা সেই স্যাম্পলটা দেখতে পেতাম? নেভার। অ্যাজ এ রেজাল্ট ফার্ম কি করে, জাস্ট ফর সেলিং অ্যাডভান্টেজেস তারা হচ্ছে গিয়ে কিছু কিছু স্যাম্পল রেখে দেয় আগে থেকেই প্রডিউস করে, যারা হচ্ছে গিয়ে আপনার শোরুমে গিয়ে মানুষ যেন জিনিসটা দেখে পারচেস ডিসিশন নিতে পারে। আবার অনেক সময় মানুষ দেখা যায় যে শোরুমের যে ডিসপ্লে আইটেমটা আছে সেটাও পারচেস করে নিয়ে আসে। এবং সেকেন্ড থিং ইজ স্পেয়ার পার্টস ফর ওয়েন দ্য মেশিন ব্রেকডাউন। মাঝে মাঝে দেখা যায় যে হয়তো বা আপনার মেশিন ব্রেকডাউন হতে পারে বা সিস্টেমে কোনো ধরনের সমস্যা হতে পারে, সো তাদের যদি ইনভেন্টরির একটা স্টক থাকে সেখান থেকেই তারা কারেন্ট যে সেলসটা আছে সেটা কোনোভাবে হচ্ছে মিট করতে পারে। হাউএভার যদি ফার্মের ইনভেন্টরিতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট না থাকে, যদি ইনভেন্টরি না থাকে তাহলে কিন্তু ফার্ম সেই কাজটা করতে পারবে না। থার্ড ইজ স্টক আউট অ্যাভয়েডেন্স। মাঝে মাঝে যদি সেলস অনেক বেশি হয়ে যায়, এগেন ইট ইজ আ পার্ট অফ অ্যাকচুয়ালি প্রোডাকশন স্মুদিং। যদি স্টক আউট হয়ে যায় তাহলে তার ইনভেন্টরি থেকে সে চাইলে হচ্ছে গিয়ে সেল করতে পারে। ওয়ার্ক ইন প্রসেস, কিছু কিছু ফার্মের দেখা যায় যে ফিনিশড গুডসটা প্রডিউস করার আগে মাল্টিপল স্টেপ থাকে, সো তাদের ইনভেন্টরির একটা পার্ট থাকে হচ্ছে গিয়ে ওয়ার্ক ইন প্রসেস। সো সেমি ফিনিশড যেই গুডস গুলো আছে সেগুলো হচ্ছে তাদের ইনভেন্টরির একটা পার্ট হিসেবে তারা রেখে দেয়, যাতে যখন হচ্ছে গিয়ে তার ডিমান্ড বেড়ে যায় তখন সে কি করতে পারে, তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বাকি যে স্টেপ গুলো আছে সেগুলো শেষ করে ফিনিশড ম্যাটেরিয়ালটা মার্কেটে সাপ্লাই দিতে পারে। সো বিভিন্ন ধরনের জিনিস আমরা জানলাম যে কি কি কারণে বা কি কি ফ্যাক্টরের কারণে হচ্ছে গিয়ে ফার্ম ইনভেন্টরির যে স্টকটা সেটা হচ্ছে মেইনটেইন করে। হাউএভার দেয়ার ইজ আ ভেরি সিম্পল থিওরি ইন টার্মস অফ যে আমরা যা যা ফ্যাক্টর পড়লাম এগুলো কোনো কিছুর সাথেই না, অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে গিয়ে ফার্ম ডিপেন্ড করবে তার আউটপুটের প্রপোর্শন হিসেবে। সো সে প্রতি নাম্বার অফ পিরিয়ডে কতটুকু পরিমাণে ইনভেন্টরি হোল্ড করবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে ওই মান্থে বা ওই টাইম পিরিয়ডে তার টোটাল প্রোডাকশন কত হবে তার উপরে। সো সেটার একটা প্রপোর্শন হিসেবে হচ্ছে গিয়ে ফার্ম ইনভেন্টরি মেইনটেইন করবে। মনে করেন যে ফার্মের ইনভেন্টরি যেই রুলটা আছে সেটার মধ্যে ফার্ম হচ্ছে গিয়ে 10% তার প্রিভিয়াস মান্থের ইনভেন্টরি থেকে কারেন্ট যে মান্থের ডিমান্ডটা আছে সেটা ফুলফিল করে, আর এই মাসে হচ্ছে গিয়ে বাকি 90% সে প্রোডাকশন করে। তাহলে কি হবে, এই মাসে তার যতটুকু নাম্বার অফ আউটপুট মার্কেটে সেল করার কথা বা যতটুকু হচ্ছে গিয়ে মার্কেটে সে হচ্ছে গিয়ে সাপ্লাই করতে চাবে তার 10% হচ্ছে গিয়ে আগের মাসেই প্রডিউস করে রাখবে। সো নেক্সট মান্থের জন্য যখন সে প্ল্যান করবে তখন হচ্ছে গিয়ে এগেইন এই মান্থেই নেক্সট মান্থের যে ইনভেন্টরিটা আছে সেটা রেডি করে রাখবে। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে গিয়ে আপনার ডিমান্ড সাপ্লাই বা অন্য কোনো কিছুর সাথেই না, সিম্পলি আউটপুটের সাথে আমরা এটাকে রিলেট করছি। So beta হচ্ছে গিয়ে exogenous to this equation because B is actually arbitrarily determined by the producer or the business firm. So N যেটাকে আমরা ইনভেন্টরি হিসেবে বলছি equals to হচ্ছে গিয়ে beta times Y. Y টা হচ্ছে total number of output. যদি আমরা ইনভেন্টরি চেঞ্জটা ক্যালকুলেট করতে চাই তাহলে ডেল্টা N equals to beta times হচ্ছে গিয়ে delta Y. So when output is rising, firm increases inventory. When output is falling, firm allow their inventories to run down. Okay, so that's it. Interim real interest rate যেটা সেটা আপনারা বই থেকে just reading করে নিন. It's nothing very important. However, in today's class আমরা কিন্তু অনেক ধরনের কনসেপ্ট ডিসকাস করেছি। বইটা ভালো করে পড়বেন, প্লাস হচ্ছে যে আমি বললাম যে স্টক মার্কেটের এফিসিয়েন্সি যেগুলো আছে সেগুলো একটুখানি নিজেরা জাস্ট জানার জন্য দেখে রাখবেন। That will help you a lot in future.
ওকে, সো ইনশাআল্লাহ সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস। ম্যাম এই আপনাদের চ্যাপ্টার কি যার পুরোটাই যার শেষ? এই চ্যাপ্টারে, হ্যাঁ এটা তো একেবারে ছোট একটা চ্যাপ্টার ছিল। ঠিক আছে ম্যাম। কয়টা সেকশন ছিল? 3টা বা 4টা বই হয়েছিল। ম্যাম ওকে, হ্যাঁ আমাদের মিডের সিলেবাস কি টোটাল থাকবে? বাবা মিড পর্যন্ত আগে আমরা যেয়ে নেই, তারপরে আমি সিলেবাসের কথা চিন্তা করব। মিডের সিলেবাস তো আর সব থাকবে না। রুটিন তো দিয়ে দিছে। রুটিন দিয়ে দিছে, কিভাবে পরীক্ষা নেবে? অনলাইনে? ম্যাম টেক হোম এক্সাম সম্ভবত। অনলাইনে নিবে? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আগে দেখি যে কবে এক্সাম কি, তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে সিলেবাস দিব। কবে ঠিক আছে দিল ম্যাম। রুটিন? ম্যাম 2 দিন হচ্ছে, পরশু দিছে, গত পরশু। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি দেখে নিব রুটিনটা। কোন মাসে আপনাদের এক্সাম? ম্যাম ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সিলেবাস ঠিক করে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট ক্লাসে। তাহলে নেক্সট ক্লাসে আগে আমি জানিয়ে দিব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।